আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, তোমরা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ না? স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। এই যে আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো সবাই না? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেরি গুড। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি না? সময় হয়ে গেছে যেহেতু, আর সবাই হয়তো অ্যাটেন্ড করে ফেলবে এর মধ্যেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই আসসালামু ভালো। আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকে আমরা অষ্টম ক্লাস শুরু করতে যাচ্ছি তোমাদের সাথে। তো আজকে আমি 4.3 আর 4.4 এর 4.4.1 আর কি, অর্থাৎ 4.4 চ্যাপ্টারে আবার অনেকগুলো সাব চ্যাপ্টার আছে। তো সেগুলোর ভিতর থেকে আমরা পর্যায়ক্রমে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই ছোট দুইটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমাদের আজকের যে আলোচনা, সেই আলোচনার যে স্লাইড গুলো আছে সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করি। হ্যাঁ, আমরা স্লাইডে চলে আসছি, দেখা যাচ্ছে নিশ্চয় না? সেকেন্ডের মিউট করে দিই। ওকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাসের যে স্লাইড গুলো আছে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ইতিমধ্যে আমরা বলেছি যে আজকে আমি তোমাদের সাথে আমার অষ্টম লেকচারের কার্যক্রম শুরু করব ইনশাল্লাহ। তো আজকে আমরা যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটাও অলরেডি একটু টাচ দিয়েছিলাম, সেটা হচ্ছে চ্যাপ্টার 4.3, অর্থাৎ আদার্স ইম্পর্টেন্ট যে অ্যাক্ট আছে সেটারই কিছু অনেকগুলো চ্যাপ্টার আছে, সাব চ্যাপ্টার। সেগুলোর মধ্যে 4.3 হচ্ছে হাট অ্যান্ড বাজার অর্ডিন্যান্স 1959, আর চ্যাপ্টার 4.4 পিওর ফুড অর্ডিন্যান্স 1969। তো এই দুইটা চ্যাপ্টার নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব। তবে এই পিওর ফুড অর্ডিন্যান্সের টোটাল 5টা চ্যাপ্টার আছে, ছোট ছোট 5টা চ্যাপ্টার আছে। তো আমরা আজকে মূলত চ্যাপ্টার 4.4 এর 1 নাম্বার যে চ্যাপ্টারটা সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টার নাম হচ্ছে দ্য পিওর ফুড অর্ডিন্যান্স ইন্ট্রোডাকশন, অর্থাৎ সূচনা যে অধ্যায়টা, সেই অধ্যায়টা নিয়ে মূলত আমরা আলোচনা করব পিওর ফুড অর্ডিন্যান্সে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে মূলত আমরা শুরুতেই যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 4.3 নিয়ে, অর্থাৎ হাট অ্যান্ড বাজার অর্ডিন্যান্স। তো এই চ্যাপ্টারে যে টপিকগুলো আসছে সেই টপিকগুলো হচ্ছে সাম ইম্পর্টেন্ট ডেফিনেশনস, তারপরে স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ হাট বাজার অর্ডিন্যান্স, প্রভিশনস রিলেটিং অফ টেকিং লাইসেন্স ফর এস্টাবলিশ of হাট and বাজার, characteristics or features of হাট and বাজার, and last one হচ্ছে power to determine compensation and accrued হাটস and বাজার by government। অর্থাৎ এই যে 5টা টপিক, এই 5টা টপিক আমরা এই চ্যাপ্টার থেকে আলোচনা করব। আর নেক্সট হচ্ছে যেটা 4.4.1 যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে দ্য পিওর ফুড অর্ডিন্যান্স ইন্ট্রোডাকশন। এই চ্যাপ্টারে মূলত 4টা টপিক আছে। দেখো, সাম ইম্পর্টেন্ট ডেফিনেশন, appointment of public analyst, rules relating to National Food Safety Advisor Council, or power of government to determine by rules to provide for normal constitutions of articles of food and deficiencies or additions rendering such articles adulterated। তো এই টপিকগুলো মূলত আমরা এই অধ্যায় থেকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা চ্যাপ্টার 4.3 যে আলোচনা আছে সেটা আমরা শুরুতেই আলোচনা করব, তারপরে 4.4.1 এটার যে টপিকগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তো শুরুতেই 4.3 হাট অ্যান্ড বাজার অর্ডিন্যান্স 1959। তো
তো এই চ্যাপ্টারের প্রথম যে টপিকটা, সেই টপিকটা হচ্ছে সাম ইম্পর্টেন্ট ডেফিনেশনস। সাম ইম্পর্টেন্ট ডেফিনেশন, ডেফিনেশনের একটু স্পেলিং ভুল হয়েছে, খেয়াল করা হয়নি। ডেফিনেশনস FI হবে, তোমরা একটু ঠিক করে নিও এটা। আচ্ছা, সাম ইম্পর্টেন্ট ডেফিনেশনস অর্থাৎ গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞা। তো গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞার মধ্যে যে সংজ্ঞাগুলো আসছে সেগুলো হচ্ছে নাম্বার 1, দেখো হাট বা বাজার, অর্থাৎ হাট আর বাজার। হাট আর বাজার বলতে আমরা কি বুঝি? এই শব্দগুলো কিন্তু খুবই পরিচিত শব্দ আমাদের কাছে, হাট এবং বাজার। আমরা আমাদের দেখবা আমরা প্রতিনিয়ত হাট এবং বাজারে গিয়ে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আমরা শপিং করি বা কেনাকাটা করি। তো সেগুলো কি আসলে, সেগুলো নিয়ে মূলত আমরা এখন একটু প্র্যাকটিক্যাল ধারণা নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যেমন দেখো, হাট এবং বাজার বলতে নির্দিষ্ট একটি স্থানকে আমরা সাধারণত বোঝাই, যে স্থানে লোকেরা সপ্তাহের প্রতিদিন বা বিশেষ বিশেষ দিনে প্রধানত কৃষি পণ্য বা ফল, গবাদি পশু, পশুর চামড়া, হাঁস মুরগি, মাছ মাংস, ডিম, দুধ, তারপরে দুগ্ধজাত সামগ্রী বা অন্যান্য বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বা পানীয় বা দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য বিক্রয়ের জন্য সমবেত হয়। এই ধরনের স্থানকে এই অধ্যাদেশ অনুযায়ী হাট বা বাজার বলে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোকে আমরা হাট বাজার বলছি। তো এরপরে চলে আসো, যেটা আসছে সেটা হচ্ছে তোমার নোটিফিকেশন, বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি বলতে কি বুঝি আমরা? বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তি বলতে সরকারি গেজেট অধ্যাদেশের বিধান অনুযায়ী প্রকাশিত কোনো নির্দিষ্ট একটি বিষয় সম্পর্কে ঘোষণা প্রদান করা, অর্থাৎ এটাই হচ্ছে মূলত নোটিফিকেশন। অর্থাৎ এই যে নোটিফিকেশন গুলো দিই, এই শব্দটাও আমাদের কাছে খুবই পরিচিত। আমরা ফেসবুকের বা বিভিন্ন ইসের মেসেঞ্জারের যে নোটিফিকেশন গুলো আমরা পাই, অনেকটা এই বিষয়টাই আর কি, বিজ্ঞপ্তি আকারে যেটা প্রকাশ করা, গেজেট আকারে এটা প্রকাশ করতে হয়, দ্যাট ইজ নোটিফিকেশন। দেন এরপরে চলে আসে স্বত্বাধিকারী, প্রোপাইটর। প্রোপাইটর মানে হচ্ছে স্বত্বাধিকারী। স্বত্বাধিকারী বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সত্ত্বের অধিকারী, অর্থাৎ মালিক যিনি, তাই না? অর্থাৎ স্বত্বাধিকারী হচ্ছে এমন একজন ব্যক্তিকে আমরা বুঝাই যে ট্রাস্টের মাধ্যমে বা তার নিজের কল্যাণে কোনো ভূসম্পত্তি কিংবা তার একটি বিশেষ অংশের মালিকানার অধিকারী হবে। তো ইনি হচ্ছে মূলত স্বত্বাধিকারী, প্রোপাইটর। দেখবা আমরা বিভিন্ন দোকানের যারা মালিক, তাদের ভিজিটিং কার্ডে দেখবা লেখা থাকে প্রোপাইটর মিস্টার অমক। হ্যাঁ, তো এগুলো তার মানে হচ্ছে উনি হচ্ছে এটার স্বত্বাধিকারী বা মালিক। দেন এরপরে চলে আসো রেজিস্ট্রিকৃত, রেজিস্টার্ড। রেজিস্ট্রিকৃত কি? দেখো, রেজিস্ট্রিকৃত বলতে কোনো দলিল নিবন্ধিত করার জন্য সাময়িকভাবে বলবৎযোগ্য আইনের অধীনে নিবন্ধনকৃতকে বোঝায়। অর্থাৎ আমরা যেটা বলছি যে যেমন আমাদের দোকানপাট রেজিস্ট্রি করতে হয়, তারপরে কোনো সম্পত্তি স্থায়ী বা অস্থাবর অনেক সম্পত্তি আমাদেরকে রেজিস্ট্রি করতে হয়। রেজিস্ট্রি করা মানে সেটা আইনের দ্বারা সেটা বলবৎযোগ্য হবে ওটার, অর্থাৎ এটা যদি কেউ অমান্য করে, এই চুক্তি যদি, এটাও এক ধরনের চুক্তি। হ্যাঁ, রেজিস্টার করা মানেই হচ্ছে এটা এক ধরনের চুক্তি, যে চুক্তিটা তোমার কি বলে, যে চুক্তিটা তোমার আইনের দ্বারা কিন্তু এটা কি করা থাকবে, বলবৎযোগ্য হবে। ঠিক আছে, অর্থাৎ আইনের দ্বারা এটা বলবৎযোগ্য হবে, এই জন্য এটাকে বলা হচ্ছে রেজিস্টার। যেটা যদি কেউ অমান্য করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারবো, দ্যাট ইজ রেজিস্টার। এন্ড লাস্ট ওয়ান যেটা আসছে দেখো 5 নম্বর, সেটা হচ্ছে কালেক্টর। কালেক্টর বলতে আমরা কি বুঝি? কালেক্টর বলতে সাধারণত আমরা বুঝি যে একটি জেলার কালেক্টর বা ডেপুটি কমিশনার অথবা সরকার কর্তৃক নিয়োজিত এইরূপ অফিসারগণকে, যারা এই আইনের অধীনে কালেক্টরের সমস্ত বা যে কোনো দায়িত্ব সম্পূর্ণ করতে পারেন, তাদের অন্তর্ভুক্ত করে। অর্থাৎ যারা দায়িত্ব পালন করবে তাদেরকে মূলত অন্তর্ভুক্ত করবে, অর্থাৎ সরকারি গেজেটভুক্ত করবে বা কমিশনের আওতায় নিয়ে আসবে, এদেরকে আমরা মূলত কালেক্টর হিসেবে গণ্য করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে আসো নেক্সট যে টপিকটা আসছে, সেটা হচ্ছে স্কোপ এন্ড অ্যাপ্লিকেশন অফ হাটবাজার অর্ডিন্যান্স। অর্থাৎ হাটবাজার অর্ডিন্যান্সের তোমার ব্যাপ্তি বা প্রয়োগটা কি, অর্থাৎ কোথায় এটার ইয়েটা, যেটাকে আমরা স্কোপ বলি, এটা নিশ্চয়ই তোমরা বুঝো। স্কোপ মানে হচ্ছে ব্যাপ্তি বা আওতা বা পরিধি, এটা আসলে কোথায় কোথায় এটার ব্যাপ্তি বা বিচরণ আমরা লক্ষ্য করি, অথবা কোথায় এটার অ্যাপ্লিকেশন করা যাবে, প্রয়োগ করা যাবে, এই বিষয়টাই মূলত এখানে আসছে। তো আমরা হাটবাজার যে অর্ডিন্যান্স আছে, সেই অর্ডিন্যান্সের
তোমার যে আওতা বা প্রয়োগ আছে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো এই টপিকের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থীরা দেখো একটু খেয়াল করে, স্কোপ অফ হাট এন্ড বাজার অর্ডিন্যান্স। সমগ্র বাংলাদেশে প্রতিষ্ঠিত সকল হাট বাজারের জন্য এই অধ্যাদেশ প্রযোজ্য হবে। অর্থাৎ সকল হাট বাজারকেই এই অধ্যাদেশের বিধানগুলো অনুসরণ করে চলতে হবে। তো বাংলাদেশের যেখানে যেখানে, বুঝতে পারছো, বাংলাদেশের যেখানে যেখানে সরি বাংলাদেশের যেখানে যেখানে এই ধরনের হাট এবং বাজার আমরা লক্ষ্য করি, সবগুলো বাজারই কিন্তু এই অধ্যাদেশের আওতাভুক্ত হবে। অর্থাৎ এটার অন্তর্ভুক্ত হবে এবং এটাকে মেনটেন করেই তাদেরকে চলতে হবে। এই অধ্যাদেশ অনুযায়ী তাদেরকে বাজার বা হাট এটা পরিচালনা করতে হবে। দেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে হাট বাজার অধ্যাদেশের প্রয়োগ, অর্থাৎ অ্যাপ্লিকেশন অফ হাট বাজার অর্ডিন্যান্স। এটার প্রয়োগটা কিভাবে হবে দেখো, এই অধ্যাদেশের সকল বিধানগুলো বাংলাদেশের প্রতিটি হাট বাজারের জন্য প্রয়োগ হবে এবং অবিলম্বে হাট বাজারের সকল ক্ষেত্রে এই বিধান প্রয়োগ হবে বা কার্যকর হবে। তার মানে হচ্ছে যে ইয়েটা আছে, যে অর্ডিন্যান্সটা আছে হাট এবং বাজার সংক্রান্ত, সেটা বাংলাদেশের যত বাজার আছে, যত হাট আছে, সবগুলো বাজারেই কিন্তু এটা প্রয়োগ করতে হবে এবং সেটা অবিলম্বে এটা কার্যকর করতে হবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে মূলত আমাদের এটার স্কোপ এন্ড অ্যাপ্লিকেশন অফ হাট এন্ড বাজার অর্ডিন্যান্স। তো প্রিয় শিক্ষার্থীরা, এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি, সেটা হচ্ছে প্রভিশন রিলেটিং অফ টেকিং লাইসেন্স ফর স্টাবলিশ অফ হাট এন্ড বাজার। অর্থাৎ হাট বাজার স্থাপনের জন্য লাইসেন্স গ্রহণ সংক্রান্ত আইনের বিধান। হাট বাজারের যে ইয়েটা আছে, হাট বাজারের যে প্রভিশন আছে, সেই প্রভিশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে এক্ষেত্রে লাইসেন্স গ্রহণের ক্ষেত্রে আইনের কি বিধান আছে, কি প্রভিশন আছে। হাট বাজার স্থাপনের ক্ষেত্রে কেউ দেখা যাচ্ছে কোনো একটা গ্রামে অথবা কোনো একটা অঞ্চলে একটা হাট প্রতিষ্ঠা করতে চায়, একটা বাজার প্রতিষ্ঠা করতে চায়, তো সেক্ষেত্রে আইনের কি বিধান অনুসরণ করতে হবে, এই বিষয়টা আমরা এই টপিকের মাধ্যমে জানার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো সবাই খেয়াল করে, 1959 এর দুই ধারা অনুযায়ী হাট বাজার স্থাপনের জন্য লাইসেন্স গ্রহণ সংক্রান্ত আইনের যে সকল বিধান রয়েছে সেগুলো হচ্ছে, দেখো একটু খেয়াল করে, এই অধ্যাদেশের অধীনে প্রণীত বিধির আওতায় কালেক্টরের নিকট হতে নির্ধারিত করলে লাইসেন্স নেয়া ব্যতীত কেউ হাট বাজার স্থাপন করতে পারবে না। অর্থাৎ এই অধ্যাদেশের অধীনে প্রণীত যে বিধিবিধান আছে সেটা কালেক্টরের নিকট হতে নির্ধারণ করলে লাইসেন্স নেয়া ছাড়া কেউ কিন্তু হাট বাজার স্থাপন করতে পারবে না। তার মানে কালেক্টরের যে অফিসাররা থাকবে তাদের নিকট থেকে অনুমতি নিতে হবে বা এটার একটা অনুমোদন নিতে হবে, দ্যাট মিনস লাইসেন্স গ্রহণ করতে হবে, তাহলেই মূলত তারা তাদের কার্যক্রম শুরু করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার যেটা আসছে সেটা হচ্ছে 2 নম্বর যেটা বলছে দেখো, উপধারা 1 লঙ্ঘন করে যে কোনো ভূমিতে হাট ও বাজার স্থাপন করলে যে ভূমিতে হাট বাজার স্থাপন করা হয়েছে এটা সহ এর সমস্ত স্বার্থ সরকার ইচ্ছা করলে বাজেয়াপ্ত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উপধারা 1, অর্থাৎ এই যে 2 ধারা, এই 2 এর উপধারা 1-এ বলা হচ্ছে যদি কেউ আইনের যে বিধান আছে সেটা লঙ্ঘন করে যদি কোনো ভূমিতে হাট এবং বাজার স্থাপন করে, তাহলে সেই ভূমিতে যে হাট এবং বাজার স্থাপন করা হচ্ছে এটা সহ তার সমস্ত স্বার্থ সরকার কি করতে পারবে, ইচ্ছা করলে এটা বাজেয়াপ্ত করে দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 3 নম্বরে যেটা দেখি সেটা একটু খেয়াল করো। এক্ষেত্রে উপধারা 2 এর কথা বলা হচ্ছে। উপধারা 2 এর অধীনে কালেক্টর কর্তৃক প্রদত্ত আদেশই চূড়ান্ত আদেশ হিসেবে গণ্য হবে। অর্থাৎ কালেক্টর যেটা রায় দিবেন এই সংক্রান্ত বিষয়ে, সেক্ষেত্রে কালেক্টরের রায়টাই চূড়ান্ত রায় হিসেবে গণ্য হবে। অর্থাৎ উনি যা বলবে সেটাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারাই থাকবেন বা সংশ্লিষ্ট পক্ষ যারাই থাকবেন প্রত্যেকেই সেই আদেশ মেনে নিতে বাধ্য থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল মূলত প্রভিশন রিলেটিং টু টেকিং লাইসেন্স ফর স্টাবলিশ অফ হাট এন্ড বাজার। নেক্সট টপিক হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অর ফিচার্স অফ হাট এন্ড বাজার। প্রিয় শিক্ষার্থীরা, হাট বাজারের বৈশিষ্ট্য। হাট বাজারের বৈশিষ্ট্য, হাট এবং বাজারের বৈশিষ্ট্য কি, কিভাবে আমরা বুঝবো যে আসলে এটা হাট এবং বাজার, এটা মূলত আমরা একটু জানার চেষ্টা করি। দেখো, মূলত হাট বাজার বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে দৈনিক বা সপ্তাহের একটি নির্দিষ্ট দিনগুলোতেই সাধারণত জনসাধারণ পারিবারিক ব্যবহারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাবেচার জন্য মিলিত হয়ে থাকে।
তো হাট সংক্রান্ত বিভিন্ন মামলার রায় বিবেচনা করে হাট এবং বাজারে যে সকল বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি সেগুলো হচ্ছে, দেখো, নাম্বার ওয়ান, হাট বা বাজার বলতে মূলত একটি নির্দিষ্ট স্থানকে বোঝাবে। হাট এবং বাজার বলতে কি বোঝাবে? একটি নির্দিষ্ট স্থানকে বোঝাবে। তারপরে বলা হচ্ছে যে নির্দিষ্ট স্থানে হাট এবং বাজারের লোকেরা প্রতিদিন অথবা সপ্তাহের নির্দিষ্ট দিনগুলোতে সমবেত হবে। অর্থাৎ যে নির্দিষ্ট স্থানে বা হাট বাজারের লোকেরা প্রতিদিন বা সপ্তাহে নির্দিষ্ট দিনগুলোতে সমবেত হবে। 3 নম্বর হচ্ছে হাট এবং বাজারে জনগণের সমবেত হওয়ার মূল উদ্দেশ্য হবে কৃষি পণ্য, বাগানজাত সামগ্রী বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় বিক্রয় করা। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হাট বা বাজারের মধ্যে নির্দিষ্ট স্থানে এই সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থায়ী দোকানও অন্তর্ভুক্ত থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল মূলত হাট এবং বাজারের বৈশিষ্ট্য। নিশ্চয় তোমরা এটা বুঝতে পারছো। আসলে এই জিনিসগুলো খুবই পরিচিত আমাদের, প্র্যাকটিক্যালি আমরা সবকিছু জানি, বাট থিওরিটিক্যালি আমাদের অনেক কিছু জানা ছিল না। তাই আমরা মোটামুটি একটু ধারণা নেওয়ার চেষ্টা করলাম হাট এবং বাজার সম্পর্কে। তো প্রিয় শিক্ষার্থীরা, তো এই বৈশিষ্ট্যগুলো মূলত আমরা হাট এবং বাজারে লক্ষ্য করে থাকি। নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে পাওয়ার টু ডিটারমাইন কম্পেনসেশন অ্যান্ড অ্যাকুড হাট অ্যান্ড বাজার বাই গভর্নমেন্ট। অর্থাৎ সরকার কর্তৃক হাট ও বাজার অধিগ্রহণ ও ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষমতা। অর্থাৎ সরকার ইচ্ছা করলে হাট এবং বাজার অধিগ্রহণ করতে পারবে অথবা ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারবে। অর্থাৎ বাজারে বা তোমার হাটে যদি কোনো কর্তৃপক্ষের দ্বারা যদি সেটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে সরকার সেটা অধিগ্রহণ করে নিতে পারবে বা ক্ষতিপূরণ নির্ধারণ করে সেটা আদায় করতে পারবে। তো এই সংক্রান্ত আইনের কি বিধান আছে সেটাই মূলত আমরা এখন জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো খেয়াল করে আইনে কি বলা হচ্ছে সেটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি। হাট ও বাজার অধ্যাদেশ 1959 অনুযায়ী সরকার কর্তৃক হাট এবং বাজার অধিগ্রহণ এবং ক্ষতিপূরণ নির্ধারণের ক্ষমতা সম্পর্কে যে সকল বিধান আছে সেই বিধানগুলো হচ্ছে নাম্বার ওয়ান, বর্তমান বহাল অপর কোন আইনে যা কিছুই বর্ণিত থাক না কেন সরকারি গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার 1950 সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইনের আওতায় উক্ত আইনের ধারা 39 এর উপধারা 1 এর দফা খ এর আওতায় ক্ষতিপূরণ দেওয়ার পর স্থাপিত যে কোনো ধরনের হাট বা বাজার বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ হতে অধিগ্রহণ করতে পারে। অর্থাৎ সরকার ইচ্ছা করলে কিভাবে অধিগ্রহণ করতে পারে, আইনে কি বলা হচ্ছে হুবহু আমরা সেই জিনিসটা এক্সপ্লেন করলাম, উপস্থাপন করলাম তোমাদের সামনে। অর্থাৎ 1950 সনের রাষ্ট্রীয় যে অধিগ্রহণ আইন ছিল সেটাই কিন্তু এখনো বলবৎ আছে। সেটাই বলা হচ্ছে যে প্রজাস্বত্ব আইনের হয় উক্ত আইনের 39 ধারার উপধারা 1 এ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কি, যে ক্ষতিপূরণ দেওয়ার পর স্থাপিত যে কোনো ধরনের হাট বা বাজার বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখ হতে সেটা অধিগ্রহণ করতে পারবে। নাম্বার 2 এ বলা হচ্ছে কোন হাট বাজার সম্পর্কিত বিষয়ে উপধারা 1 এর অধীন বিজ্ঞপ্তি প্রকাশ করার তারিখ হতে অনুরূপ হাট বা বাজার দায়মুক্তভাবে সরকার বরাবর অর্পিত হবে। অর্থাৎ হাট এবং বাজার সম্পর্কে উপধারা 1 এ কি বলা হচ্ছে, যে বিজ্ঞপ্তি প্রকাশ করার তারিখ হতে, যেদিনই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, নোটিফিকেশন দেওয়া হবে, সেই তারিখ হতে অনুরূপ হাট বা বাজার দায়মুক্তভাবে সরকার বরাবর অর্পিত হয়ে যাবে। নাম্বার 3 তে বলা হচ্ছে, দেখো, এই অধ্যাদেশের অধীনে প্রণীত বিধির আলোকে নির্ধারিত পন্থায় উপধারা 1 এর অধীনে প্রাপ্য ক্ষতিপূরণ কালেক্টর কর্তৃক নির্ধারিত হবে এবং তোমার সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তি সমূহকে কালেক্টর কর্তৃক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এটা ছিল 3 নম্বর বিধান। 4 নম্বর বিধানে যেটা বলা হচ্ছে, দেখো, উপধারা 3 এর অধীনে কালেক্টর কর্তৃক আদেশ দেবার 30 দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের নিকট কালেক্টর আদেশের বিপরীতে আপিল রুজু করা যাবে। অর্থাৎ কেউ যদি কালেক্টর যে আদেশ দিচ্ছে সেই আদেশে যদি সে সন্তুষ্ট না হয় কোনো কর্তৃপক্ষ, তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে 30 দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের নিকট কালেক্টরের যে আদেশ ছিল সেই আদেশের বিরুদ্ধে আপিল রুজু করা যাবে বা আপিল উপস্থাপন করা যাবে বা মানে অ্যাপ্লিকেশন করা যাবে আপিলের জন্য আর কি। আর লাস্ট ওয়ান যেটা বলছে উপধারা 5 এ কি বলা হচ্ছে, দেখো, উপধারা 5 এর অধীনে
বিভাগীয় কমিশনারের আদেশ এবং এইরূপ উপধারা 3 অনুসারে শুধুমাত্র কালেক্টরের আদেশই চূড়ান্ত বলে গণ্য হবে বা বিবেচিত হবে। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ সরকার কর্তৃক হাট এবং বাজার অধিগ্রহণ বা ক্ষতিপূরণ কিভাবে সে নির্ধারণ করতে পারবে, আইনে কি বলা হচ্ছে, এই বিষয়গুলো মূলত আমাদের এই টপিকের আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি ভাবে ধারণা নেওয়ার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ পর্যায়ে আমরা নেক্সট চ্যাপ্টার অর্থাৎ হাট বাজার সম্পর্কিত যে আলোচনা ছিল সেই আলোচনা আমাদের এর মাধ্যমে শেষ হয়ে গেল। এরপরে আমরা যে চ্যাপ্টারে চলে যাচ্ছি পিওর ফুড অর্ডিন্যান্স। তো পিওর ফুড অর্ডিন্যান্সের 4.4 চ্যাপ্টার এটা। তো এখানে 4.4 এর 1 নম্বর চ্যাপ্টার অর্থাৎ ইন্ট্রোডাকশন অর্থাৎ প্রারম্ভিক যে আলোচনা বা সূচনা যে আলোচনা সেটাই মূলত আজকে আমরা আলোচনা করব পিওর ফুড অর্ডিন্যান্স সম্পর্কে। আর এই পিওর ফুড অর্ডিন্যান্সের ক্লাস আমাদের আরো 2টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা করতে, কারণ এই পিওর ফুড অর্ডিন্যান্সটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদিও বাংলাদেশে আসলে বিশুদ্ধ খাদ্য সামগ্রী সম্পর্কে আইন আছে আসলে যথেষ্ট পরিমাণ, কিন্তু আসলে এই আইনের যথাযথ প্রয়োগ নাই, যে কারণে আমরা আসলে অনেক ভেজাল সামগ্রী কিন্তু খেয়ে ফেলছি বা খেতে বাধ্য হচ্ছি আইনের যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে। কিন্তু আইনের যথেষ্ট পরিমাণ আইন আছে। তো আমরা মূলত সেই বিষয়গুলো জানবো এই অধ্যায় থেকে, অর্থাৎ পিওর ফুড অর্ডিন্যান্স অর্থাৎ বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ, অর্থাৎ বিশুদ্ধ খাদ্য সম্পর্কে আইনে আসলে কোন কোন বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, ডিটেলস আমরা এই বিষয়গুলো জানবো এই চ্যাপ্টারগুলো থেকে। তো প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা, যে জিনিসগুলো মূলত আমাদের সামনে এই অধ্যায় যখন আমরা আলোচনা করব তখন যে বিষয়গুলো আমাদের সামনে কন্টিনিউয়াসলি আসবে সেই বিষয়গুলো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা এগুলোর সাথে আমরা একটু পরিচিত হওয়ার চেষ্টা করি আমাদের এই চ্যাপ্টারে বা এই টপিকের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, একটু খেয়াল করে নাম্বার 1 প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে ভেজাল অর্থাৎ অ্যাডাল্টারেটেড অর্থাৎ ভেজাল। ভেজাল বলতে আমরা আসলে কি বুঝি? আমরা দেখো, ভেজাল শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত। আমরা আসলে বিশেষ করে বাঙালিরা ভেজাল খেয়ে খেয়ে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে আসল জিনিস খেলেই কিন্তু আমাদের সমস্যা হয়। তো আমাদের আসলে পুরো শরীরটাই হচ্ছে একটা ভেজাল প্রোটেক্টেড হয়ে গেছে আর কি। এনিহাউ, তো এই বিষয়টাই আমরা এখানে জানবো যে আসলে ভেজাল বলতে আমরা কি বুঝি। এটা আমরা জানি যদিও, তারপরে আমরা অ্যাকচুয়ালি বইয়ের ভাষায় কি বোঝানো হয় ভেজাল বলতে সেই বিষয়গুলো আমরা আরেকটু ক্লিয়ারলি জানার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে, দেখো ভেজাল বলতে আমরা কি বুঝো। কোনো খাদ্যবস্তু তখনই ভেজাল বলে গণ্য হবে যখন, দেখো ক নম্বর, অন্য কোনো বস্তু এর সঙ্গে মেশানো হয় এবং একত্রে প্যাকেট করা হয় যাতে এর গুণাবলী বা ক্ষমতা হ্রাস পায় বা কমে যায় বা ক্ষতিকর ভাবে সেটা নষ্ট হয়ে যায়। এটা যদি করা হয় তাহলে সেটা ভেজাল হিসেবে গণ্য হবে। খ নম্বর বলা হচ্ছে, দেখো কোনো বস্তু সম্পূর্ণভাবে বা আংশিকভাবে এর জন্য প্রতিস্থাপিত যদি হয়, অথবা গ নম্বর বলছে, দেখো স্বাভাবিক উপাদানের যে কোনোটি সম্পূর্ণভাবে বা আংশিকভাবে যদি কমানো হয় যাতে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে পড়ে। ঘ নম্বর বলা হচ্ছে, দেখো উক্ত বস্তু এমন ভাবে মিশ্রিত, রংকৃত, গুঁড়াকৃত, আবরিত করা হয় যাতে ক্ষতি বা নিম্নমান গোপন থাকে, অথবা ঙ নম্বর বলছে, দেখো এই আদেশ বা এই অধ্যাদেশ বা বর্তমানে কার্যকর অন্য আইন দ্বারা তা নির্ধারিত মানসম্পন্ন না হয়। চ নম্বরে বলা হচ্ছে, কোনো এতে মেশানো হয় বা এটিকে অন্যের সাথে মেশানো হয় বা দ্রবীভূত করা হয় এইরূপ পরিমাণে যে ক্রেতা বা ভোক্তাগণ তাতে ক্ষতিগ্রস্ত হবে। অথবা 6 নম্বর বলা হচ্ছে, দেখো এতে কোনো বিষাক্ত বা ক্ষতিকর উপাদান থাকে এবং এর ফলে তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে পড়ে। অথবা বর্গের জ নম্বর দেখো বলছে, এতে যে প্রকৃতি, বস্তু বা মান থাকা উচিত তা না থাকলে অথবা প্রস্তুতকারক বা বিক্রেতা কর্তৃক যা বলে দাবি করা হয় তা যদি না হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলোর কারণে অর্থাৎ এই জিনিসগুলো যদি কোনো প্রোডাক্টে করা হয়ে থাকে তাহলে সেটা ভেজাল হিসেবে গণ্য হবে, অর্থাৎ সেই প্রোডাক্টটা আসলে প্রকৃত প্রোডাক্ট না, সেই প্রোডাক্টটা ভেজাল মিশ্রিত প্রোডাক্ট হিসেবে গণ্য হবে যদি এই কাজগুলো ওই প্রোডাক্টের মাধ্যমে করা হয়ে থাকে। মানে যে কোনো একটা করলেই কিন্তু সেটা হ্যাঁ বলো। স্যার আমি খ নাম্বারটা বুঝিনি। খ নম্বরটা ওকে। দেখো কোনো বস্তু সম্পূর্ণভাবে আংশিকভাবে এর জন্য প্রতিস্থাপিত হলে, অর্থাৎ বলা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট যেভাবে হওয়ার কথা ছিল
সেটা সম্পূর্ণভাবে অথবা অংশবিশেষ আংশিকভাবে মানে পুরোপুরি না কিছুটা দেখা গেল অন্য একটা প্রোডাক্টের মধ্যে সেটা প্রতিস্থাপিত করা হলো। মানে হচ্ছে যে প্রোডাক্টটা তোমার দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে পুরো প্রোডাক্টটা চেঞ্জ করে উপস্থাপন করলো তোমাকে, অথবা দেখা গেল যে দেখা ওই প্রোডাক্টটা আংশিকভাবে চেঞ্জ করে তারপর কাস্টমারদের সামনে উপস্থাপন করা হলো। তো এরকম যদি করা হয় তাহলে সেটা ভেজাল হিসেবে গণ্য হবে। নিশ্চয় তোমরা বুঝতে পারছো এটা, মানে সম্পূর্ণভাবে অথবা আংশিকভাবে যদি সেটা প্রতিস্থাপিত হয়, প্রতিস্থাপিত মানে যেটা হওয়ার কথা ছিল সেটা না হয়ে সেটা রিপ্লেসমেন্টে সম্পূর্ণটাই চেঞ্জ করে অথবা আংশিকভাবে চেঞ্জ করে যদি সেটা উপস্থাপন করা হয়ে থাকে। তো এটাই হচ্ছে মূলত তোমার কি বলে এটা মানে ভেজাল হিসেবে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে দেখো আমরা এটা হলো 1 নম্বর। এবার 2 নম্বরে যেটা চলে আসে দেখো খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান। খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কাকে বলে? খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান, খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান আমরা কাদেরকে বলবো দেখো একটু খেয়াল করে। খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হচ্ছে যেমন হোটেল, রেস্তোরাঁ, ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, দোকান বা যে স্থানে যে কোনো প্রকারের খাদ্য পাওয়া যাবে ওই সকল বা সরবরাহ করা হবে ওই সকল প্রতিষ্ঠানকে মূলত আমরা খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে গণ্য করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা এরপরে যেটা আসছে দেখো কন্টেইনার। কন্টেইনার কাকে বলে? মানে এই শব্দগুলো আসলে আমাদের খাদ্য সামগ্রীর সাথে রিলেটেড, হ্যাঁ, এই জন্য এটা ডেফিনেশন গুলো আমাদের জেনে রাখা দরকার। কন্টেইনার এগুলো কিন্তু সবই পরিচিত শব্দ, আমাদের দেখবা কোনো না কোনো ভাবে আমরা জানি এটা, কিন্তু আরো একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা এটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। যেমন কন্টেইনার বলতে সেল করা বা বন্ধ করা বা খোলা যে কোনো ধরনের প্যাকেজ বা আধারকে বোঝাবে এবং একে মরিচা বা সীসা বা আর্সেনিক বা যে কোনো ভারী ধাতু মুক্ত হতে হবে এবং উহা কোনো কন্টেইনার বা পূর্বে ব্যবহৃত কোনো কন্টেইনার দ্বারা প্রস্তুতকৃত হতে পারবে না। এটা জনস্বার্থের জন্য কোনো ক্ষতিকার হতে পারবে না। তার মানে আমরা প্রোডাক্টগুলোকে মূলত যা দ্বারা আবৃত করে রাখি এবং সেটা এমন ভাবে হতে পারে যেন কোনোভাবে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয় বা ইতিপূর্বে যেটা ব্যবহৃত হয়েছে সেরকম যেন না হয়, এটাই হচ্ছে মূলত কন্টেইনার। দেন 4 নম্বর হচ্ছে উৎপাদন প্রক্রিয়া, প্রোডাকশন প্রসেস। প্রোডাকশন প্রসেস বলতে আমরা কি বুঝি দেখো, উৎপাদন প্রক্রিয়া বলতে গৃহপালিত পশু উৎপাদন, পুনঃ উৎপাদন, লালন পালন এবং এগুলি দ্বারা উৎপাদিত দ্রব্যের প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণকে বোঝাবে। অর্থাৎ উৎপাদন প্রক্রিয়াটা হচ্ছে মূলত এটা টোটাল প্রোডাকশন প্রসেস, যে প্রসেস মানে এগুলো সবই কিন্তু খাদ্যের সাথে রিলেটেড আর কি। খাদ্যদ্রব্য উৎপাদন পুনঃ উৎপাদন অথবা সেটা লালন পালন, বিশেষ করে যে গৃহপালিত পশু উৎপাদন, এগুলো লালন পালন এবং এগুলো কিভাবে সেটা যেমন দুধ এটা কিভাবে প্রক্রিয়াজাতকরণ হবে, কিভাবে সেটা সংরক্ষণ করা হবে, এই টোটাল প্রসেসটাকে আমরা বলছি উৎপাদন প্রক্রিয়া। নেক্সট 5 নম্বর আসছে ডেইরি। ডেইরি বলতে কি বোঝাবে দেখো, ডেইরি বলতে বোঝাবে এখানে দুইটা সিচুয়েশনের কথা বলা হচ্ছে দেখো, কোনো খামার, গোশালা, দুধের সংরক্ষণাগার, দুধের দোকান অথবা কোনো জায়গা যেখানে দুধ সংরক্ষণ করা হয় অথবা বিক্রয়ের জন্য সরবরাহ করা হয় অথবা মাখন, ঘি, পনির, দই প্রস্তুত করা হয় অথবা উপরিভাগ থেকে কোনো বস্তু সরানো হয়, ঘন করা হয়, জীবাণুমুক্ত করা হয় অথবা পানিযুক্ত দুধ প্রস্তুত করা হয়, এগুলো হচ্ছে সবই ডেইরি প্রোডাক্ট। এরপরে দেখো বলছে খ নম্বর অথবা বলা হচ্ছে এবং যে ক্ষেত্রে ডেইরি মালিকের দুধ বা বিক্রয়কারী অন্য ব্যক্তির এই ধরনের বিক্রয়ের জন্য কোনো প্রাঙ্গণ থাকে না, সেক্ষেত্রে এইরূপ ডেইরি মালিক বা ব্যক্তি বিক্রয়ের জন্য বা তার দ্বারা ব্যবহারের উদ্দেশ্যে কোনো পাত্র যে স্থানে রাখে, এদেরকে মূলত আমরা ডেইরি হিসেবে গণ্য করব। মানে ডেইরি প্রোডাক্ট আমরা বলি, ডেইরি বলতে আসলে কোন বিষয়গুলোকে আমরা বুঝি সেটা আমাদের এই আলোচনার মাধ্যমে আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো ইনশাআল্লাহ। নেক্সট হচ্ছে 6 নম্বরটা একটু খেয়াল করো, ড্রিঙ্কিং ওয়াটার। এগুলো তো আমরা সবাই জানি, তারপরে দেখো ড্রিঙ্কিং ওয়াটার বা খাবার পানীয় বলতে জাতীয় মান বা এর সাথে সামঞ্জস্যপূর্ণ সাধারণ পানি, খনিজ পানি বা অপর যে কোনো ধরনের তোমার কি বলবে যে কোনো ধরনের পানিকে মূলত আমরা বুঝিয়ে থাকি। আচ্ছা এরপরে দেখো 11 নম্বর খামার। খামার বলতে গৃহপালিত পশু পালনের প্রাঙ্গণ, চালা ও বাড়িকে বোঝাবে। আচ্ছা এরপরে দেখো তাহলে খামার বলতে কি বোঝালো, গৃহপালিত পশু পালনের প্রাঙ্গণ, চালা বা বাড়ি, যেখানে এটা গৃহপালিত পশু পাখিগুলো আমরা সাধারণত
মানে লালন পালন করে থাকি, সেটাকে আমরা সাধারণত খামার বলে থাকি। এরপরে দেখো ফিশারি। ফিশারি কাকে বলে? ফিশারি হচ্ছে, একটু খেয়াল করি আমরা, ফিশারি ফিশারি বলতে যে স্থানে মাছ জন্মে, মাছকে প্রক্রিয়াজাতকরণ করা হয়, শুকনো হয়, পরিবহন বা খালাস করা হয়, সরবরাহ করা হয়, বিক্রয় করা হয়, এমন খামার, আড়ত, ডিপো, সেবা কেন্দ্র, স্টোর, দোকান বা প্রক্রিয়াজাতকরণ যে কারখানা, সেটাকেই মূলত আমরা ফিশারি বলে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে চলে আসো 9 নম্বর, ফুড কাকে বলে? খাদ্য কাকে বলে? খাদ্য বলতে যে কোনো প্রকার ভোজ্য তেল, মাছ, ফল, তারপরে তরি তরকারি, খাদ্য পানীয় হিসাবে ব্যবহৃত হয় যে কোনো ধরনের দ্রব্য, প্রক্রিয়াজাতকরণ, পানি, বরফ বা খাদ্য উৎপাদনের প্রস্তুত দ্রব্য, যার সময় মতো সরকার কর্তৃক ঘোষিত হবে। এছাড়া নিম্নলিখিত বিষয়গুলো খাদ্য হিসেবে গণ্য হবে, যেমন ক নম্বর, খাদ্য বস্তুতে ব্যবহৃত হবে এমন দ্রব্য, যে কোনো অনুমোদিত মশলা, আচার, চাটনি বা খাদ্য সুগন্ধি দ্রব্য, এবং কোন দ্রব্য, রংকারী বস্তু, সংরক্ষণকারী দ্রব্য, অ্যান্টিঅক্সিডেন্ট ইত্যাদি যা খাদ্যে ব্যবহার করা হয়। তো এই বিষয়গুলো মূলত খাদ্য হিসেবে গণ্য হবে। 10 নম্বর বলা হচ্ছে, দেখো, পশুজাত পণ্য। পশুজাত পণ্য আমরা কাকে বলি? পশুজাত পণ্য বলতে মাংস বা মাংস দ্বারা তৈরি, রক্ত, হাড়, মজ্জা, দুধ, দুধ দ্বারা তৈরি দ্রব্য, ডিম, চর্বি, গৃহপালিত পশুজাত খাদ্যদ্রব্য ইত্যাদিকে বোঝায়। পশুজাত পণ্য কাকে বলে? দেখো, লাইভ স্টক প্রোডাক্ট। পশুজাত পণ্য বলতে মাংস, মাংস দ্বারা তৈরি দ্রব্য, রক্ত, হাড়, মজ্জা, দুধ, দুধ দ্বারা তৈরি ডিম, চর্বি, গৃহপালিত পশুজাত খাদ্যদ্রব্য ইত্যাদি বোঝাবে। এগুলো খুবই সহজ, এই জন্য আমরা একটু দ্রুত পড়ে যাওয়ার চেষ্টা করতেছি বিষয়গুলো। দেখো, স্থানীয় কর্তৃপক্ষ, লোকাল অথরিটি কাকে বলে? লোকাল অথরিটি বলতে আমরা, দেখো, ঢাকা সিটি কর্পোরেশন অধ্যাদেশ 1983, চট্টগ্রাম সিটি কর্পোরেশন অধ্যাদেশ 1982, রাজশাহী সিটি, বরিশাল সিটি কর্পোরেশন 1987, খুলনা সিটি কর্পোরেশন অধ্যাদেশ তোমার 1984, সিলেট সিটি কর্পোরেশন 2001, বরিশাল সিটি কর্পোরেশন 2001, এবং পৌরসভা অধ্যাদেশ 1977। আর লাস্ট অন গ নম্বরে বলছে, দেখো, অন্য যে কোনো স্থানীয় এলাকায় সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো কর্তৃপক্ষ বা ব্যক্তিকেই মূলত আমরা লোকাল অথরিটি বা স্থানীয় কর্তৃপক্ষ হিসেবে গণ্য করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখো, পোল্ট্রি। পোল্ট্রি বলতে আমরা কি বুঝি? পোল্ট্রি, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, মানে স্থানীয় রাজশাহী সিটি কর্পোরেশন আর বরিশাল সিটি কর্পোরেশন 1987 আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ আরেকটা আছে যে বরিশাল। হ্যাঁ, একটু দুইটা কেন? বরিশাল কি দুইটা আছে? জি স্যার, একটা হচ্ছে 1997 আর হচ্ছে আরেকটা হচ্ছে 2001। আচ্ছা, আমি 2001 একটু বলি। বরিশাল, রাজশাহী সিটি এবং বরিশাল সিটি কর্পোরেশন আইন 1987। হ্যাঁ, খুলনা সিটি কর্পোরেশন অধ্যাদেশ 1984, সিলেট সিটি কর্পোরেশন 2001। আচ্ছা, বরিশাল দুইবার হয়ে গেছে। আচ্ছা, এখন এইটা মূলত হবে রাজশাহী সিটি কর্পোরেশন, হ্যাঁ, 1987, আর বরিশালটা হচ্ছে 2001। ওখানে আসলে এটা মিস্টেক হয়েছে, বরিশালটা পড়ে গেছে। ওইটা মূলত হবে রাজশাহী সিটি কর্পোরেশন, হ্যাঁ, 1987, ঠিক আছে। আর বরিশাল সিটি কর্পোরেশন হবে 2001। ওকে, আচ্ছা, এই হচ্ছে ওইটা জাস্ট মিস্টেক হচ্ছে, ডাবল পড়ে গেছে আর কি। ওকে, দেন এরপরে পোল্ট্রি সম্পর্কে আমরা কি বুঝছি? দেখো, পোল্ট্রি বলতে যে কোনো হাঁস মুরগির খামার, চালা, স্টোর, জীবিত হাঁস মুরগির দোকান বা হাঁস মুরগির মাংসের দোকানকে আমরা পোল্ট্রি হিসেবে গণ্য করে থাকি। আর ট্রানজিট কাকে বলে? ট্রানজিট বলতে প্রস্তুতির জন্য স্থান বা অন্য কোনো মূল উৎস থেকে ভোক্তা পর্যন্ত ট্রানজিটের প্রত্যেক ধাপই মূলত এই ট্রানজিটের অন্তর্ভুক্ত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলোই ছিল মূলত আমাদের ডেফিনেশন, কিছু গুরুত্বপূর্ণ ডেফিনেশন, সেগুলো ছিল এটা। এর পরের যে টপিকটা আসছে সেই টপিকে আমরা চলে যাচ্ছি, অ্যাপয়েন্টমেন্ট অফ পাবলিক অ্যানালিস্ট, অর্থাৎ সরকারি বিশ্লেষক নিয়োগ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের সময় মনে হয় খুব বেশি নাই, 5 মিনিটস অনলি বাকি আছে। তো আমরা একটু ফাস্ট যাওয়ার চেষ্টা করব, যদি আর 3টা টপিক বাকি, আমরা এর মধ্যে একটু আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো, সরকারি বিশ্লেষক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশের 4 ধারাতে যে বিধান আছে সেই বিধানগুলো একটু খেয়াল করি আমরা। এই অধ্যাদেশের উদ্দেশ্য কার্যকর করার জন্য প্রত্যেক স্থানীয় কর্তৃপক্ষ নিজ এলাকার জন্য এক বা একাধিক ব্যক্তিকে জনখাদ্য সরকারি বিশ্লেষক নিয়োগ করতে পারবে। 2 নম্বর বলছে, দেখো, যে সকল ব্যক্তি কোনো এলাকার সরকারি বিশ্লেষক হিসেবে নিযুক্ত হবেন না তারা হলেন, মানে বিশ্লেষক হিসেবে নিযুক্ত হতে পারবেন না, তারা কারা? দেখো, ক, যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্য প্রস্তুত বা বিক্রয়ের কাজে বা বাণিজ্যের কাজে নিয়োজিত থাকে। আর খ নম্বর বলছে, যদি তারা নিয়োগের তারিখে
তিনি নির্ধারিত যোগ্যতার অধিকারী না হন। এই দুই ধরনের ব্যক্তিরা সাধারণত সরকারি বিশ্লেষক হিসেবে নিয়োগপ্রাপ্ত হবেন না। 3 নম্বর বলা হচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা কোনো ব্যক্তিকে সরকারি বিশ্লেষক হিসেবে নিয়োগ বা এইরূপ নিযুক্ত ব্যক্তির অপসারণ সরকারের অনুমোদন সাপেক্ষ হবে। 4 নম্বর বলা হচ্ছে এই ধারার অধীনে নিযুক্ত সরকারি বিশ্লেষক বেতন বা নিয়োগের শর্তাবলী নির্ধারিত বিধান অনুযায়ী হবে। 5 নম্বর বলছে সরকারি বিশ্লেষকের পদ শূন্য হলে বা তার অনুপস্থিতিতে বা তার অসমর্থের কারণে সরকার বা সরকারের অনুমোদন ক্রমে স্থানীয় কর্তৃপক্ষ কোনো ব্যক্তিকে সরকারি বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালনের জন্য নিয়োগ করতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পাঁচ ক্ষেত্রে সাধারণত সরকারি বিশ্লেষক নিয়োগের ক্ষেত্রে আইনের যে বিধান আছে সেই বিধানগুলো আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি। নেক্সট টপিক যেটা আসছে সেটা হচ্ছে রুলস রিলেটিং টু ন্যাশনাল ফুড সেফটি অ্যাডভাইজার কাউন্সিল, অর্থাৎ জাতীয় খাদ্য নিরাপত্তা পরামর্শ পরিষদ সম্পর্কে আইনের বিধান। অর্থাৎ জাতীয় খাদ্য নিরাপত্তা পরামর্শ পরিষদ সম্পর্কে আইনের যে বিধান আছে সেই বিধানগুলো হচ্ছে, দেখো, জাতীয় খাদ্য নিরাপত্তা পরামর্শ পরিষদ গঠন এবং তাদের পরামর্শ প্রদান সংক্রান্ত আইনের 4 ক ধারাতে যে সকল বিধান রয়েছে সেগুলো হচ্ছে, নাম্বার 1, জাতীয় খাদ্য নিরাপত্তা পরামর্শ পরিষদ সরকারকে নিম্নলিখিত পরামর্শ প্রদান করতে পারবেন। সেগুলো কি? ক নাম্বার দেখো, খাদ্য নিরাপত্তা ও এই অধ্যাদেশের প্রশাসন বিষয়ে, এটা একটু হয়ে গেছে স্পেলিং গুলো, খাদ্যের বিশুদ্ধতা, নিরাপত্তা ও যথাযথ পুষ্টিমূল্য নিশ্চিত করতে খাদ্যের মান নিয়ন্ত্রণ বিষয়ে। গ নম্বর, এই অধ্যাদেশের প্রশাসন বিষয়ে উদ্ভূত কারিগরি বিষয়ে। ঘ নম্বর বলছে, দেখো, মানবভোগ্য খাদ্যের বিশুদ্ধতা, মান ও নিরাপত্তা নিশ্চিত করতে মানব শক্তি সেবা ও সুবিধা উন্নয়ন বিষয়ে। এবং ঙ নম্বর বলছে খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রণ সম্পর্কিত নীতি ও কৌশল বিষয়। তো এই বিষয়গুলো ছিল, মানে সরকার খাদ্য নিরাপত্তা পরামর্শ পরিষদ সরকারকে নিম্নলিখিত পরামর্শ প্রদান করতে পারবে। যারা বিশ্লেষক হিসেবে যাদেরকে আমরা নিয়োগ দিব তারা এই সরকারকে এই ধরনের পরামর্শ প্রদান করতে পারবে। 2 নম্বর যেটা বলা হচ্ছে, দেখো, সরকার একটি জাতীয় খাদ্য নিরাপত্তা পরামর্শ পরিষদ গঠন করবেন এবং নিম্নলিখিত ব্যক্তিগণ এই পরিষদের সদস্য হবেন। কারা তারা? দেখো একটু খেয়াল করে, অনেকগুলো ব্যক্তি যাদেরকে পরামর্শক হিসেবে পরিষদ গঠন করবে এবং যারা এর সদস্য হতে পারবে। তারা কারা? দেখো একটু খেয়াল করে। নাম্বার ক, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, যিনি এই পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োজিত হবেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, যিনি যুগ্ম সচিব পদের নিচে নন, তিনি পরিষদের সদস্য সচিব হিসেবে নিয়োজিত হবেন। যুগ্ম সচিব পদের নিচে কৃষি মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, যুগ্ম সচিব পদের নিচে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, যুগ্ম সচিব পদের নিচে খাদ্য দুর্যোগ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, যুগ্ম ও সচিব পদের নিচে নন, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, তারপরে শিল্প মন্ত্রণালয়ের একজন